জমে উঠেছে ভোটের ময়দানের লড়াই। ডান বাম কোনো পক্ষকে ছাড়তে নারাজ। ইতিমধ্যেই বেশিরভাগ কেন্দ্রেই প্রার্থীপদ ঘোষণা হয়ে গিয়েছে। প্রচারেও নেমে পড়েছেন তারা। একে অপরের বিরুদ্ধে দুষছেন তারা। কেউ পুকুরে মাছ ধরছেন, কেউ বা আবার ফুটবলও খেলছেন। ভোটার ধরতে রান্নাঘরে অর্থাৎ হেসেলেও ঢুকে পড়ছেন কেউ কেউ। তবে সবাইকে বোধহয় ছাপিয়ে গিয়েছেন বিষ্ণুপুরের তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী সুজাতা দেবী, সুজাতা মণ্ডল। তিনি শটান ঢুকে পড়েন একটি সেলুনে। শুধু তাই নয়, তাকে চুল কাটতেও দেখা যায়। যদি ভাবেন কেশ কথার এখানেই শেষ, একদম ভুল ভাবছেন। সেই সেলুনেই দেখা গেল সৌমিত্র খাঁকে। দেখুন। ভালোবাসার ঘর ভেঙেছে অনেক দিন। এবার ভোটের ময়দানে প্রতিপক্ষ হিসাবে মুখোমুখি সৌমিত্র খাঁ এবং সুজাতা মণ্ডল। প্রচার পর্বে প্রথম থেকেই বাকযুদ্ধে তেতে উঠেছে বিষ্ণুপুর। একসময় যাদের ছাতনা তলায় শুভ দৃষ্টি হয়েছিল, এখন তাদের মুখেই চোখ উপড়ে নেওয়ার কথা। দুটি পথ যেন বেঁকে গিয়েছে দুই দিকে। রাজনীতির কারণেই নাকি ঘর ভেঙেছে তাদের। সাংবাদিক বৈঠকে চোখের জল মুছতে মুছতে বিবাহ বিচ্ছেদের কথা একসময় ঘোষণা করেছিলেন সৌমিত্র। দিন কয়েক আগেই প্রচারে বেরিয়ে কোতলপুরের একটি সেলুনে ঢুকে কাঁচি হাতে খদ্দের চুল কেটে দিতে দেখা গিয়েছিল বিষ্ণুপুরে তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলকে। এবার সেই সেলুনে গিয়ে আড্ডা দিতে দেখা গেল বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁকে। কোথাও যেন এই রাজনীতি তাদের দুটি পথ এক করে দিচ্ছে। সেলুনে গিয়ে এই চুল কাটার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই প্রার্থীর এই ভূমিকা নিয়ে কম বিতর্ক হয়নি। কটাক্ষ করতে ছাড়েনি তার প্রাক্তন স্বামী তথা প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। তবে এবার সেই সেলুনে বসেই আড্ডা দিলেন সৌমিত্র, খেলেন মুড়ি, কথা বললেন সাধারণ মানুষের সঙ্গে। আবার কি কতুলপুর আমার নিজের ঘর। এই কতুলপুরের মাটি আমায় বড় করেছে, আর কতুলপুরে প্রত্যেকটা কাজ আমি করেছি। তাই এখানে এই কর্মসূচির মধ্যে দিয়ে কি ভোট প্রচারও ছাড়লেন? সবটাই। এখানে ভোট চাইতে বলতে হয় না। 13 বছর ধরে এই ব্লকের সাথে যুক্ত, এখান থেকে আমি বড় হয়েছি। তো এখানে ভোট চাইতে এসে এটা বলতে হয় না। আমার পুরো কনফিডেন্ট আছি এখানে মানুষ ডেভেলপমেন্টকে ভোট দেয়, কাজের নিরিখে ভোট দেয়। আমাকে এরা বাঁচিয়েছে 19 সালে, লালাই বাঁচাবি না। 2019 লোকসভা ভোটের মুখে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন সৌমিত্র। আদালতের নিষেধাজ্ঞা থাকায় সৌমিত্র নিজের নির্বাচনী কেন্দ্রে ঢুকতে না পারায় স্বামীর হয়ে তার কেন্দ্রে প্রচার করেছিলেন সুজাতা। 2019 সালে মূলত সুজাতার কাঁধে ভর করেই নির্বাচনী বৈতরণী বেরোন সৌমিত্র। তারপর 2021 বিধানসভা ভোটের আগে যখন দল ভাঙার খেলা, তখন সেই ভাঙনের আঁচ আসে সৌমিত্র সুজাতার সংসারেও। স্ত্রী তৃণমূল পতাকা হাতে নেন। তারপর কেটে গিয়েছে আরো 3টে বছর। এবার তারা লড়াই করছেন সম্মুখ সমরে। বিষ্ণুপুরের জমি দখল করতে কেউ কাউকে প্রচারে এক চুল জমিও ছাড়ছেন না। এবার তাদের সামনে পরস্পরকে হারিয়ে সংসদে পা রাখা চ্যালেঞ্জ। বাঁকুড়া থেকে মিলন কর্মকারের রিপোর্ট, আর+ নিউজ। এই তো সেদিনের কথা। একসঙ্গে ছিলেন রাজনীতির ময়দানে, ভোট ময়দানে একসঙ্গে, এবং গতবারের নির্বাচনে তাকে প্রচার করতে দেখা যায়নি। কিন্তু পুরো ভোটটাই একা হাতে গিন্নির মতো সামলেছিলেন এই সুজাতা দেবী। অনেকেই আছে একসঙ্গে যুগলবন্দি, তারপরে তারা আলাদা হয়ে গিয়েছেন। কিংবা এই ভোটের ময়দানে একই কেন্দ্রে যুযুধান দুই শিবিরের প্রার্থী, একদা এক ছাদের নিচে থাকা এই মানুষ দুটো। এই রকম ঘটনা বোধ করে ভারতের রাজনীতিতে বিরল বলা যেতে পারে। যুযুধান দুই শিবিরে মঞ্চে এবার অবতীর্ণ দুজন, একদিকে সৌমিত্র খাঁ আর একদিকে সুজাতা। বিতর্কটা কোথায়? এরকমও তো হতেই পারে, আশ্চর্য তো কিছু নেই। আসলে ওই সেলুন কেস চর্চা। আপনারা দেখছেন এই ছবি সুজাতা মণ্ডল খাঁ। এক সময় কয়েকদিন আগেই তিনি ঢুকে পড়েছিলেন একটি সেলুনে, এবং সেখানে গিয়ে চুল কাটতেও দেখা গেল। কি না করতে হয় প্রার্থীকে শুধুমাত্র ভোট পাওয়ার জন্য। তখন কিন্তু কটাক্ষ করতে ছাড়েননি একদা তার স্বামী
বিজেপির প্রার্থী সৌমিত্র খাঁ। তাহলে বিতর্কটা কোথায় দানা বাঁধলো? এরপরের ছবিটা দেখুন, ওই সেলুনে বসেই গল্পগুজব করছেন সৌমিত্র খাঁ, আড্ডা দিচ্ছেন সেখানে আসা যিনি সেলুনে দাড়ি গোপ কাটতে এসছেন, চুল কাটতে এসছেন এবং যিনি চুল কাটছেন, অর্থাৎ সেই প্রামাণিকের সঙ্গে বা প্রামাণিকের সঙ্গে। তবে সৌমিত্র খাঁকে কিন্তু কাঁচি নিয়ে হাতে দেখতে পাওয়া যায়নি। আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। চলে যাব বিষ্ণুপুরের ভোটের লড়াই কিরকম জমে উঠেছে। সরাসরি বাঁকুড়ায় চলে যাব আমাদের প্রতিনিধি মিলন কর্মকারের কাছে। মিলন, কেমন জমে উঠেছে আসন্ন লোকসভা নির্বাচনে বিষ্ণুপুর কেন্দ্রে একদা স্বামী স্ত্রীর এই লড়াই? দেখো প্রবীরদা, তোমাকে প্রথমেই বলি, বাস্তবেই জমে উঠেছে। এত জমজমাট প্রচার শুরু হয়েছে বিষ্ণুপুর লোকসভাতে যে তার প্রাক্তন স্বামী সৌমিত্র খাঁ ইতিমধ্যে বিজেপি প্রার্থী বিষ্ণুপুর লোকসভায় এবং তার প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডল, তারা একে অপরকে টেক্কা দিতে গিয়ে যে একেবারে মানুষের হেসেলে ঢুকে যাচ্ছে, চপের দোকানে ঢুকে যাচ্ছে, চপ ভাজছে, কোথাও ঝাড়ু দিচ্ছে, পাতা কুড়োচ্ছে, আবার কোথাও টোটো চালাচ্ছে, কেউ ঢাক বাজাচ্ছে, ক্রিকেট খেলছে, কিন্তু একে অপরকে কোনোভাবে টেক্কা দিতে কেউ কম দিচ্ছে না। এই ছবিটা কয়েকদিন আগেই উঠে এসেছিল যে সুজাতা মণ্ডল, যিনি তৃণমূলে প্রার্থী, তিনি কতুলপুরে গিয়ে পরে একটি সেলুনে যান এবং সেলুনে বসে যে একটি খরিদ্দার ছিল সে চুল কাটছিল, তখন সেই সেলুনওয়ালার কাছ থেকে কাঁচি এবং চিরুনি নিয়ে নেয় এবং সেই একজন ব্যক্তি চুল কাটতে আরম্ভ করে এবং তারপরে তিনি বলেন যে কেমন লাগছে। সেই ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছিল এবং তারপরে তিনি বলেন যে আমি একজন মহিলা, যে একেবারে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ যে কথাই আছে সেটা কিন্তু আমি একজন মহিলা সেটা করতে পারি, আমি লড়াই করতে পারি, আমি রান্না করতে পারি, আমি চুলও বাঁধতে পারি, আমি আবার জুতো সেলাই করতে পারি। এই কথা তিনি বারবার বলছেন। এই কথা কিন্তু তিনি নিজে অকপটে স্বীকার করেছেন। তিনি যেমন বেশ কয়েকদিন আগে সৌমিত্র খাঁ এক জায়গাতে প্রচারে গিয়েছিলেন, হঠাৎ করে তিনি ছেলেদের সাথে সেই ক্রিকেট খেলতে আরম্ভ করেন এবং তারপরে কিছুদিন পরই, বেশ কয়েকদিন পরই যে দেখি যে সুজাতা মণ্ডল তিনিও কিন্তু যে সেই ব্যাট বল নিয়ে তিনিও এক জায়গায় প্রচারে গিয়ে খেলতে আরম্ভ করেন। তিনিও হাতে ব্যাট ধরেছিলেন। তিনি বললেন যে মহিলারা চাইলে কি পারেন না, আর যে রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা, সেই রাজ্যের মুখ্যমন্ত্রী যখন মহিলারা তো এমনিতেই সাহস পায় এবং সেই একজন সাহসী মহিলার সাথে আমরা তার সহযোগী সহকর্মী, সেখানে কিন্তু আমাদের লড়াইটা এই ক্ষেত্রে চ্যালেঞ্জ। আর প্রাক্তন স্ত্রী প্রাক্তন স্বামী এইসব বলে আর কিছু লাভ নেই, যা হবার তা কিন্তু হয়ে গেছে। এখন বর্তমানে দেখার বিষয় যে 1 ইঞ্চি মাটি আমি কিন্তু ছাড়বো না, এ কথা জানাচ্ছেন সুজাতা মণ্ডল। অন্যদিকে তার স্বামী, যে প্রাক্তন স্বামী তিনি সৌমিত্র খাঁ, তিনিও বলছেন যে তাকে তো আমি রাজনীতির ময়দানে কোনো জায়গায় দিচ্ছি না, তাকে সে রাজনৈতিক ব্যক্তি নয়, সে কলতলার মেয়ে। কলতলার মেয়েরা যেমন ঝগড়া করে ঠিক তেমনটা তার চরিত্রে সেটা উঠে আসছে। কিন্তু আমি একজন 10 বছরের সাংসদ, 5 বছরের বিধায়ক, আমি সমস্ত রাজনীতিতে জানি, দিল্লির কোন দিকে যেতে হয়, কোন দিকে রাস্তা হয়, কোন দিকে রাস্তাঘাট, লোকসভাতে গেলে কিভাবে কথা বলতে হয়, সেটার ক্ষেত্রে আমি পারদর্শী। আর এ তো একজন যে খালি একজন মহিলা, এই সবে পঞ্চায়েত, তাও জোর করে দখল করে সেভাবে পঞ্চায়েতে লড়াই না করেই তিনি জয়ী হয়েছে এবং পঞ্চায়েতের একজন সদস্য। তাই সেই ক্ষেত্রে সৌমিত্র খাঁ বলছেন যে শেষ হাসিটা কিন্তু আমি হাসবো, এ কথা আপনাদের জানিয়ে দিলাম। সেটা আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে কবিতা আমাদের জানিয়েছিলেন। তার জন্য অবশ্যই অপেক্ষা করতে হবে জুন মাসের 4 তারিখ পর্যন্ত। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য মিলন। কথা বলছিলাম আমাদের বাঁকুড়া জেলা প্রতিনিধি মিলন কর্মকারের সঙ্গে। দল মুমূর্ষ অবস্থায়, সংকটে রয়েছে দল, প্রয়োজনে পায়ে ধরে ক্ষমা চাইব, তবু ঐক্যবদ্ধ হয়ে লড়াই করুন। দলীয় কর্মীদের বার্তা দিয়ে বিতর্কে জড়ালেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী অরূপ চক্রবর্তী। ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়েছে, কটাক্ষ বিজেপির প্রার্থী সুভাষ সরকারের। সমস্ত তৃণমূল কংগ্রেস কর্মীদের ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে। যারা ঐক্যবদ্ধভাবে লড়াই করতে পারবেন না, তারা দয়া করে দল থেকে চলে যান। দলটা করতে গেলে একসঙ্গে কাজ করতে হবে। আমি দলের
এই মুমূর্ষু অবস্থায়, এই কঠিন অবস্থায় কোনো কর্মীকে বিভাজন হতে দেব না। দরকার হলে পায়ে ধরে নেব, ভোটটা করুন, রাগ অভিমান ছাড়ুন। অনেকে বিজেপিতে চলে গেছিল, অনেকে নির্দনে চলে গেছিল পঞ্চায়েতে, তারা দলটা করতে চাইছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন চাইছে। মানে কি, তৃণমূলের আসল খবরটা ঝুলি থেকে বেরিয়ে গেল, এরকম অবস্থা। দল মুমূর্ষ অবস্থায় আছে, মানে তৃণমূল দল মুমূর্ষ অবস্থায় আছে। দরকার হলে উনি সব কর্মীদের হাতে পায়ে ধরতে পারেন, এত ভয়ঙ্কর অবস্থা। আবার কর্মীদের একত্রিত হওয়ার জন্য যেভাবে উদাহরণ দিচ্ছেন সেটা তো অবিস্মরণীয়। দিল্লির ইডি দফতরে না গিয়ে প্রচারে ব্যস্ত রইলেন কৃষ্ণনগরের তৃণমূল কংগ্রেসের প্রার্থী মহুয়া মৈত্র। প্রচারে বেরিয়ে ভাবখানা এমন দেখালেন যেন কিছুই হয়নি। সাংবাদিকরা প্রশ্ন করলে পাল্টা প্রশ্ন ছুঁড়ে দিলেন তিনি। এমনকি প্রধানমন্ত্রীর হোমওয়ার্ক নিয়েও সরব হলেন মহুয়া মৈত্র। দিল্লিতে মহুয়া মৈত্রকে তলব করেছিল ইডি। বৃহস্পতিবার সেই ডাকে সাড়া না দিয়ে নিজের নির্বাচনী কেন্দ্রে প্রচারে ব্যস্ত থাকলেন মহুয়া। এদিন সকালে তিনি 9:40 নাগাদ কৃষ্ণনগরের বাড়ি থেকে বেরিয়ে চলে যান কালীগঞ্জে। সেখান থেকে নয়াচর গ্রামে কখনো হুট খোলা গাড়িতে তো কখনো ফেরি করে প্রচার সারলেন মহুয়া। ব্লু সিল্কের শাড়ি, চোখে রোদ চশমা ও মুখে স্মিত হাসি নিয়ে দলীয় কর্মীদের সঙ্গে দৌড়ে বেরিয়ে প্রচার সারলেন। একটি চায়ের দোকানে ক্ষণিক দাঁড়িয়ে চা পানও করলেন তিনি। এদিন প্রচারে বেরিয়ে চূড়ান্ত ব্যস্ততার মধ্যে কাটালেন এই তৃণমূল প্রার্থী। প্রচার চলাকালীন নয়াচরে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। স্বভাবতই নানা প্রশ্নের ভিড়ে উঠে আসে ইডির তলব প্রসঙ্গ। মুখে হাসি রেখে সাংবাদিকদের উল্টে মহুয়া মৈত্র প্রশ্ন করেন তাদেরকে জানালো ইডি তলব করেছে তাকে। বিজেপির কাছে ওরা আমার প্রতি এত আকর্ষিত, ওরা বারবার আমার কাছে আসে, আমার খুব ভালো লাগে। সেদিন সিবিআই এসে খালি হাতে ঘুরে গেছে, আবার ইডি আসবে, সবে তো শুরু। ইডি আসবে, আইটি আসবে, প্রধানমন্ত্রী একবার এলেন, অমিত শাহ আসবে, কত নেতা মন্ত্রী আসবেন। আমি তো বলি আমার আরো পারো কে ডেকে পাঠিয়েছে আপনাকে, সেটা কে বলে? আজকে খবর আছে, এক সেকেন্ড, আপনারা ইডি হলফনামা দিয়ে আমি দিল্লি হাইকোর্টে কেস করেছিলাম 2 সপ্তাহ আগে যে ইডি মিডিয়াকে লিক করছে, ঠিক আছে? তো ইডি তখন হলফনামা দিয়ে দিল্লি হাইকোর্টে বলেছিল আমরা কাউকে কিচ্ছু বলছি না। আচ্ছা, আমি তো আপনাদের বলিনি, তাহলে ইডি যদি হলফনামা দিয়ে বলেছে তাহলে আপনারা কি দেখেছেন সেই সমন? ইডি তো হলফনামা দিয়ে বলেছে যে ওরা কি করছে ওরা মিডিয়াকে বলবে না। আর আমি তো প্রচার করছি না, আপনাদের কাছে কে খবর দিয়েছে আমি তো বলতে পারবো না। এদিন প্রচারে বেরোনোর আগে মহুয়া মৈত্র সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে একটি পোস্ট করেন। সেই পোস্টে প্রধানমন্ত্রীর হোমওয়ার্ক নিয়েও প্রশ্ন তোলেন তিনি। সম্প্রতি কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী অমৃতা রায়কে ফোন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফোনে কথোপকথনে কৃষ্ণচন্দ্র রায়কে সমাজ সংস্কারক হিসেবে উল্লেখ করেছিলেন নরেন্দ্র মোদী। आप महाराजा कृष्ण राय चंद जी की विरासत को आगे ले जा रही है। हमारे यहाँ हम लोगों को जो पढ़ाया जाता था उसमें कृष्णचंद राय की समाज सुधार का काम, बंगाल के विकास का काम, बंगाल के विकास के मॉडल, ये सब सुनने को मिलता था बचपन में। अब देखिए, ये वोट बैंक की राजनीति करने वाले लोग हैं तो बहुत ही अनाप शनाप आरोप लगाएंगे और 300 साल पहले की घटना निकालेंगे, 200 साल पहले की घटना निकालेंगे और बदनाम करने का प्रयास करेंगे। আর এই নিয়েই প্রশ্ন তুলেছেন মহুয়া। রসিকতার ছলে মহুয়ার প্রশ্ন, তিনি এতদিন সমাজ সংস্কারক হিসেবে রাজা রামমোহনকে জানেন আর রানীমা হিসেবে রানী রাসমণিকে জানেন। রাজা কৃষ্ণচন্দ্র যে সমাজ সংস্কারক ছিলেন তা জানা নেই। আর একটা জিনিস খুব হাস্যকর লাগছে, আমরা সবাই বাংলা গণতন্ত্রের মানুষ, তো স্বাধীন ভারতের মানুষ আমরা, হ্যাঁ কি না? তার স্বাধীন ভারতে বাংলার মানুষ একটাই রাজা জানেন, রাজা রামমোহন রয়, হ্যাঁ কি না? একটাই রানী জানেন, রানী রাসমণি, হ্যাঁ কি না? এর বাইরে কোন রাজা রানী আছে তো আমার সেটা নলেজে নাই ভাই। প্রধানমন্ত্রী নলেজে আছে, থাকতে পারে। গণতন্ত্রে মানুষই শেষ কথা, আমাদের কাছে রাজা রানী মানুষ।
কৃষ্ণনগরে প্রার্থীপদ ঘোষণার আগেই বিতর্কে জড়িয়েছিলেন মহুয়া মৈত্র। সংসদ থেকে বহিষ্কৃত হন তিনি। আর সেই বিতর্কের অবসান না হওয়ায় প্রার্থী হয়েও অস্বস্তি বেড়েছে মহুয়া মৈত্রের। আর এই সুযোগে কৃষ্ণনগর কেন্দ্র জিততে মরিয়া বিজেপি। মহুয়ার বিরুদ্ধে কৃষ্ণনগরের রানীমাকে প্রতিদ্বন্দ্বী করে দুর্নীতি ইস্যুতে হাওয়া দিয়ে কিস্তিমাত দিতে চাইছে গেরুয়া শিবির। নদিয়া থেকে বিশ্বজিৎ দেবনাথের রিপোর্ট, আর+ নিউজ। আমরা এই মুহূর্তে চলে যাব যাদবপুর সাংগঠনিক জেলার ডাকে রানীকুঠিতে বিজয় সংকল্প সভায়, যেখানে বক্তব্য রাখছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদের একটাই কাজ, এখানে সায়ন সৃজন মীনাক্ষীরা গলা ফাটায়, চোর ধরো জেল ভরো। আর এদের যে কাকা সীতারাম ইয়েচুরি, তিনি পাটনা, মুম্বাই, বাঙ্গালোর আর দিল্লিতে এই চোর ভাইপো আর তার পিসির সঙ্গে বসে ডিনার করে, কফি খায়, বিরিয়ানি খায়, আর বলে ইন্ডি জোট, যার পিন্ডি রাজস্থানে, ছত্তিশগড়ে, মধ্যপ্রদেশে জনগণ চটকে দিয়েছে। তাই যারা চান চাকরি চোর, কয়লা চোর, গরু পাচারকারী, সন্দেশখালীর মা বোনের ইজ্জত লুণ্ঠনকারী তৃণমূল থাকুক, তাকে মহাদেবের সম্পর্কে খারাপ কথা বলা, এখানকার প্রার্থীকে ভোট দিয়ে দেন। আর যারা মনে করেন বাবা মহাদেব, তাকে আক্রমণ যিনি করেছেন নিজের পেজ থেকে, আমরা সনাতনী, আমরা 1 জুন বদলা নেব। আসানসোল যদি বদলা নিতে পারে, যাদবপুর পারবে না কেন? আসানসোল যদি অগ্নিমিত্রা পালকে জিতিয়ে বাবা মহাদেবকে বিকৃতভাবে আক্রমণ করা, তৃণমূলের এই সম্পদকে হারিয়ে বাড়ি পাঠাতে পারে, শিক্ষিত মানুষের বাস করা এই যাদবপুর পারবে না কেন? হর হর মহাদেব, বলে বাবা, বম 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 বম। বাবা মহাদেবকে আক্রমণ করলে ছাড়বো না। রাজি তো হবে? তোমারা শিবরাত্রির জল ঢেলেছেন, সামনে নীল চড়ক, নীলের দিন জল ঢালবেন তো? মোদিজির জন্য প্রার্থনা হবে তো? মোদিজির জন্য প্রার্থনা হবে তো? রেখা পাত্রকে প্রার্থী করেছে মোদিজি। রেখা পাত্রকে গরিব বাড়ির দলিত কন্যা, পৌণ্ড ক্ষত্রিয়, ফিশারম্যান কমিউনিটি, সেই মহিলাকে আজকে সন্দেশখালীর অত্যাচার লড়াই, তার সিম্বলকে প্রার্থী করেছেন। অভিজিৎ গাঙ্গুলি অবসরপ্রাপ্ত বিচারপতি, চাকরি ছেড়ে মোদিজির সেনাবাহিনীতে নাম লিখিয়েছেন। এই অভিজিৎ গাঙ্গুলি হলো রিক্রুটমেন্ট স্ক্যামের পর্দা ফাঁসের মহানায়ক, মানসরূপী ভগবান। তাই এরা যদি এগিয়ে আসতে পারে, আমরা কেন পারবো না? লড়াই করতে হবে। সন্দেশখালীর বদলাই বিএমএ হবে তো? হবে তো? হবে তো? সন্দেশখালী ভুলে যাননি তো? ভুলে যাননি তো? ভুলে যাননি তো? এইবার তৃণমূল মানে চোর ধরো, চোর 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 ধরো, চোর 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 ধরো, চোর 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 ধরো, চোর 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 ধরো। চোর তৃণমূলকে হারানোর বিনম্র আবেদন জানিয়ে ভোট কাটুয়া সিপিএম কে বর্জন করার বিনম্র আবেদন জানিয়ে 1 বৈশাখ নীল চড়ক এবং আপনাদের শুভ চিন্তা কামনা করে আমার কথা শেষ করলাম। এর পরের অভিযান যাদবপুরে আমার ভাঙড়, ওখানে আমি সভা করব। যাদবপুর মোদিজিকে দিতে হবে। রাজি তো? রাজি তো? সবাই রাজি? আর 23 মে 6ষ্ঠ দফার প্রচার শেষের পরে দক্ষিণ 24 পরগনা
আর কলকাতা বুঝে নেব আমরা, বুঝে নেব আমরা, বুঝে নেব আমরা, বুঝে নেব আমরা। প্রতি বুথে 6 জন কেন্দ্রীয় রক্ষী ওয়েব ক্যামেরায় মনিটরিং হবে। নিজের ভোট নিজে দিন, পদ্ম ফুলে ভোট দিন, অনির্বাণ গাঙ্গুলিকে জিতিয়ে মোদিজির কাছে পাঠিয়ে দেন। সবাই ভালো থাকবেন। ভারত মাতা কি, ভারত মাতা কি, জয় শ্রী রাম। একবারেই দোরগোড়ায় লোকসভা নির্বাচন, পুরো দোস্তর নির্বাচনে প্রচারে নেমে পড়েছেন প্রার্থীরা। নিজেদের এলাকা ঘুরে ঘুরে প্রচার চালাচ্ছেন তারা। জেলায় জেলায় নির্বাচনে প্রচারে গিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা কি করলেন তাই নেই আমাদের ভোটের ডায়েরি। দিলীপ ঘোষের পর এবার প্রাক্তন বিচারপতি তথা তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেফাঁস মন্তব্য। পূর্ব মেদিনীপুরে ময়নায় ভোট প্রচারে বেরিয়ে মুখ্যমন্ত্রীকে নিয়ে মন্তব্যের জেরে বিতর্কে জড়ালেন বিজেপি প্রার্থী। বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে হচ্ছে মৃত্যু ঘণ্টা বেজে গিয়েছে। অভিজিতের মন্তব্যে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়েরের প্রস্তুতি শুরু করেছে তৃণমূল। বুধবার ঘাটালে বিডিও অফিসে বসে বিডিওর সামনে হুমকি দিতে দেখা যায় ঘাটালের বিজেপি প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায়কে, যার জেরে কমিশনের শোকজ নোটিশ পেতে হয় তাঁকে। বৃহস্পতিবার তাঁকে দেখা যায় জনসংযোগ কর্মসূচিতে যোগ দিতে। দলীয় কর্মী সমর্থকদের নিয়ে প্রচার সারেন হিরণ। প্রচারের মাঝে বাজার থেকে শাক সবজি কিনে জনসংযোগে মাতেন প্রার্থী। বারুইপুর নির্বাচনী প্রচারে যাদবপুরের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রচারে বেরিয়েছিলেন তিনি। প্রচারে বেরিয়ে সায়নী ঘোষ জানান, বাংলার মানুষ তৃণমূলের সঙ্গে আছে, বাংলার উন্নয়নে বিরোধীদের কোনো ভূমিকা নেই। হরিশ মুখার্জি রোডে তাঁর প্রচারে পুলিশি বাধা দেওয়ার অভিযোগ আনলেন দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী সায়রা শাহ আলিম। ৭৩ নম্বর ওয়ার্ডে প্রচার করছিলেন সায়রা, সেই সময় ওই ঘটনা। কালীঘাট থানার পুলিশের সঙ্গে মৃদু বচসাও হয় প্রার্থীর। যদিও পুলিশের দাবি ওই এলাকায় ১৪৪ ধারা জারি থাকায় মিছিল করার উপরে নিষেধাজ্ঞা রয়েছে। নদিয়ার গয়েশপুরে শান্তনু ঠাকুরের উপর হামলার অভিযোগ। প্রচারের সময় তাকে ঘিরে ধরে হামলা চালানো হয় বলে অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। ঘটনার প্রতিবাদে হাতে প্ল্যাকার্ড পোস্টার নিয়ে বিক্ষোভ বিজেপি কর্মী সমর্থকদের। ভোটের আগে রাজনৈতিক সংঘর্ষে মাথা ফাটল এক তৃণমূল কর্মীর। ডায়মন্ড হারবারের মশার ৮ এলাকার ঘটনা। জখম তৃণমূল কর্মীর নাম কৌশিক জানা। ধারালো অস্ত্র দিয়ে হামলার অভিযোগ বিজেপি কর্মী নবকুমার নস্করের বিরুদ্ধে। হামলার অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। অসুস্থ হয়ে নদিয়ার কল্যাণী এইমসে ভর্তি বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র। তার সঙ্গে হাসপাতালে রয়েছে তার ৬ বছরের কন্যা। সন্দেশখালীতে সভা করার সময় অসুস্থ হয়ে পড়েন রেখা পাত্র। বর্তমানে রেখার শারীরিক অবস্থা স্থিতিশীল। কয়েকদিন আগে রেখা পাত্রকে শক্তি স্বরূপা বলে সম্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হেভিওয়েট কেন্দ্রগুলির মধ্যে অন্যতম দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট লোকসভা আসনটি। একসময় আরএসপির গড় হিসেবে পরিচিত এই কেন্দ্রে এবার প্রকৃত লড়াই দ্বিমুখী হবে বলে মনে করছেন রাজনৈতিক মহলের একটা বৃহৎ অংশ। একজন বিজেপির রাজ্য সভাপতি আর অন্যজন তৃণমূলের পোড় খাওয়া নেতা। এই কেন্দ্রে গতবারের বিধানসভা থেকে লোকসভা নির্বাচন কে কত শতাংশে এগিয়ে ছিল দেখে নেওয়া যাক এক নজরে। বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ। সেই পার্বণে যোগ হয়েছে আর এক পার্বণ, তা হলো ভোট পার্বণ। অন্যভাবে দেখতে গেলে একে ভোট যুদ্ধ বলা যেতে পারে। সেই যুদ্ধের দ্বিতীয় দফায় ভোট হতে চলেছে বালুরঘাট লোকসভা কেন্দ্রে। হেভিওয়েট কেন্দ্রগুলির মধ্যে যা অন্যতম। লড়াইয়ের ময়দানে নামানো হয়েছে রাজনৈতিক দলের ৩ প্রতিনিধিকে। বিজেপি,
সুকান্ত মজুমদার, তৃণমূল বিপ্লব মিত্র, আরএসপি জয়দেব সিদ্ধান্ত। পদ্মের প্রতীকে লড়াই করতে নেমে পড়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। গতবারে তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষের সঙ্গে লড়াই করে বালুরঘাটবাসীকে পদ্মের সুবাস তিনি এনে দিয়েছিলেন। একটু ফিরে দেখা যাক আগের লোকসভা নির্বাচনের ফলাফলের দিকে। বিজেপি সুকান্ত মজুমদার 53,09,317। তৃণমূল অর্পিতা ঘোষ 50,06,024। আরএসপি রনিল বর্ম 72,990। গতবারের ফলাফল বলছে এই কেন্দ্রে জয় ছিনিয়ে নিয়েছিলেন বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার। সেই ব্যবধান 33,000-এর। 2024-এ তাঁর উপরেই ভরসা রেখেছে বিজেপি শিবির। লক্ষ্য বালুরঘাটে আরো বেশি পরিমাণে পদ্ম ফোটানো। অন্যদিকে সুকান্ত মজুমদারের প্রতিপক্ষ তৃণমূল থেকে বিপ্লব মিত্র। তিনি নিজেও কম ওজনদার প্রার্থী নন। রাজনীতির ময়দানে একেবারে পোড় খাওয়া সৈনিক যাকে বলে। পেশায় আইনজীবী বিপ্লব মিত্র তৃণমূলের জন্মলগ্ন থেকে যুক্ত। 1999 লোকসভা নির্বাচনে রায়গঞ্জ কেন্দ্র থেকে লড়েন তিনি। সেবারের ভোটে নিজের ঝুলিতে জয় আনতে পারেননি তিনি। 2000 সালে জেলা সভাপতির দায়িত্ব আসে তার কাঁধে। 2016 পর্যন্ত সেই দায়িত্ব পালন করেন বিপ্লব। 2019-এর জুনে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ। 2020 জুলাইয়ে বিজেপি ছেড়ে ফের তৃণমূলে ফেরা। 2021-এ বিধানসভা ভোটে হরিরামপুর থেকে জয়লাভ। হরিরামপুর কেন্দ্র থেকে জয় পেয়ে বিধায়ক হন তিনি। বর্তমানে রাজ্যের ক্রেতা সুরক্ষা মন্ত্রী বিপ্লব মিত্র। লোকসভার প্রার্থী হিসাবে তৃণমূলের আমি দাঁড়িয়েছি। 2024-এর লোকসভার আগে এবার একবার চোখ বুলিয়ে নেওয়া যাক 2021-এর বিধানসভা ভোটের দিকে। বালুরঘাট, গঙ্গারামপুর, হরিরামপুর, কুমারগঞ্জ, কুশমন্ডি, ইটাহার। 2021-এর বিধানসভা নির্বাচনে শতাংশের বিচারে তৃণমূল কংগ্রেস পেয়েছিল 47.2% ভোট। বিজেপি পেয়েছিল 43%। তৃণমূলের কবজায় কুশমন্ডি, কুমারগঞ্জ, হরিরামপুর, ইটাহার। বিজেপির কবজায় বালুরঘাট, তপন, গঙ্গারামপুর। 2021-এর নিরিখে 2024-এ ভোটের এই ব্যবধানটা যদি ধরে রাখতে পারেন বিপ্লব মিত্র, তা নিঃসন্দেহে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের কাছে চিন্তার কারণ হয়ে উঠতে পারে। দক্ষিণ দিনাজপুর থেকে শিবশঙ্কর চট্টোপাধ্যায়ের রিপোর্ট, আর+ নিউজ। নতুন বিতর্কে দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রীকে নিয়ে তাঁর মন্তব্যের পর এবার নির্বাচন কমিশনকে কার্যত মেষমশাই বলে সম্বোধন। ঠোঁট কাটা দিলীপ রয়েছেন সেই দিলীপে তৃণমূলকে আক্রমণ করতে গিয়ে একেবারে নির্বাচন কমিশনের নামকরণ করে দিলেন মেষমশাই। দিদি গিয়ে গোয়াতে বলেন আমি গোয়ার মেয়ে, আমি ত্রিপুরার মেয়ে। আমার বাপ তো ঠিক করে যাত্রার মেয়ে হয় ঠিক। একটা চিঠি দিতে 10 জন গেছে টিএমসির। ভাই কি এমন হয়ে গেছে? সকালে উঠে মেসোর বাড়ি দৌড়েছে। আমরা তো মেসমশাইয়ের কাছে যাই না যে মেসমশাই কান মুলে দিন। আজকে পারছো না রাস্তায় রাজনীতি করতে, তাই ইলেকশন কমিশনের কাছে যেতে হচ্ছে। ভোটের ময়দানে নেমে একের পর এক আক্রমণ শানিয়েছেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। রাজনীতির ময়দানে বরাবরই ঠোঁটকাটা হিসেবে পরিচিত বিজেপি সাংসদ, যার জন্য তাকে মাশুলও গুনতে হয়েছে। মুখ্যমন্ত্রীকে নিয়ে করা তার মন্তব্যের জন্য নির্বাচন কমিশনের শোকজ চিঠিও পৌঁছয় তার কাছে। আইনের কথা আইনভাবে হবে, কিন্তু আমার অবাক লাগলো একটা চিঠি দিতে 10 জন গেছে টিএমসির। ভাই কি এমন হয়ে গেছে? সকালে উঠে মেসোর বাড়ি দৌড়েছ। তোমরা যখন রাস্তাঘাটে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, স্বরাষ্ট্রমন্ত্রী, আমাদের মাননীয় সভাপতি নাড্ডাজি কার নামে কি না বলেছ। আমরা তো মেসমশাইয়ের কাছে যাই না যে মেসমশাই কান মুলে দিন। আজকে পারছো না রাস্তায় রাজনীতি করতে, তাই ইলেকশন কমিশনের কাছে যেতে হচ্ছে। যাও ঠিক আছে, আমরাও আইন মেনে কাজ করি। আমার পার্টি আমাকে বলেছে যে রাজনীতি হোক সাইলেন্টতার মধ্যে, আমরাও এটা মনে করি না। পার্টিও আমাকে জানিয়েছে, আমিও পার্টিকে আমার বক্তব্য জানাবো। তো যারা রাজনীতির ময়দান ছেড়ে দিয়ে আজকে ছুটে যাচ্ছেন, যারা কোনোদিন রাজ্যপালের কাছে যেত, রাজ্যপালকে গালাগালি দিত, তারা রাজ্যপালের কাছে চা খেতে যাচ্ছে।
ইলেকশন কমিশনের কাছে যাচ্ছে, কেন ময়দানে লড়তে পারছে না? তৃণমূল বারবার অভিযোগ তুলেছে বিজেপির হয়ে কাজ করছে নির্বাচন কমিশন। সেই কমিশনকেই মেশো সম্বোধন দিলীপ ঘোষের। এই সম্বোধনের মাধ্যমে কি বোঝাতে চাইলেন তিনি? মেশো মানে তো পারিবারিক সম্পর্ক, তাহলে কি নির্বাচন কমিশনের এতটাই কাছের মনে করছেন তিনি? একটা চিঠি দিতে 10 জন গেছে টিএমসির। ভাই কি এমন হয়ে গেছে? সকালে উঠে মেসোর বাড়ি দৌড়েছো। দিলীপের মন্তব্যে সুর চড়িয়েছেন কীর্তি আজাদ। দিলীপ ঘোষ মানসিক ভারসাম্য হারিয়েছেন, মন্তব্য বর্ধমান দুর্গাপুরের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের। दिलीप घोष को तो खास करके चुल्लू भर पानी में डूब के मरना चाहिए। उसका मानसिक संतुलन खराब हो चुका है। कोई ना कोई बीजेपी वाला उसको अस्पताल ले जाए। अगर वो नहीं ले जाना चाहता तो हम अपनी तरफ से उसका फ्री इलाज दिमाग का करवाने के लिए तैयार हैं। ইকো পার্ক থেকে দিলীপকে বৃহস্পতিবার বলতে শোনা যায়, রাজনীতি হোক শালীনতার মধ্যে। আমার পার্টি আমাকে বলেছে যে রাজনীতি হোক শালীনতার মধ্যে। সম্প্রতি রাজনীতির ময়দানে যা যা মন্তব্য আলটপকা উঠে আসছে, তা কতটা শালীনতা বজায় রাখছে তা নিয়ে সন্দিহান রয়েছে কোনো কোনো মহলের। বর্ধমান থেকে কৌশিক চক্রবর্তীর রিপোর্ট, আর+ নিউজ। হাওড়া সদর লোকসভা কেন্দ্রে ত্রিমুখী লড়াই। হাওড়া কেন্দ্রে নির্বাচনের মূল ইস্যু পুকুর ভরাট, বেআইনি নির্মাণ, পুরসভা নির্বাচন এবং দুর্নীতি, বললেন সিপিআইএমের প্রার্থী তথা আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়। ভোটের সেনাপতিতে সব প্রশ্নের খোলামেলা উত্তর দিলেন সব্যসাচী চট্টোপাধ্যায়। লোকসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে। হাওড়া সদর, যেখানে ত্রিমুখী লড়াই রয়েছে, বামেদের প্রার্থী যেমন রয়েছে, শাসক দল তৃণমূল কংগ্রেস তাদের প্রার্থী রয়েছে এবং ভারতীয় জনতা পার্টির তাদেরও প্রার্থী রয়েছে। ত্রিমুখী যে লড়াই, সেই লড়াইয়ের প্রচার কিন্তু তুঙ্গে। এই মুহূর্তে আমরা হাওড়ায় রয়েছি এবং হাওড়া সদরের এই মুহূর্তে সিপিআইএমের যিনি প্রার্থী রয়েছেন, কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়, তিনি জনসংযোগে বেরিয়েছেন। এই লোকসভাতে অর্থাৎ হাওড়া সদরের দীর্ঘ প্রায় 2 টার্মের যিনি সাংসদ অর্থাৎ প্রসূন বন্দ্যোপাধ্যায় আপনার প্রতিদ্বন্দ্বী, এবং তার পাশাপাশি রথীন চক্রবর্তী বিজেপির প্রার্থী, তারও আপনার প্রতিদ্বন্দ্বী। এই যে ত্রিমুখী লড়াই, সেই লড়াইটা কিভাবে দেখছেন এবং হাওড়া সদরে যে ঘটনা আপনি এই মুহূর্তে দেখছেন, এই বিষয়ে আপনি ঠিক কী বলবেন? দেখুন, প্রথমত আমি এইটা বলি যে আমি আজকে এখানে যখন প্রচারে এসেছি, এখানে এসে দেখলাম এখানে স্থানীয় মানুষ তারা সকাল থেকে এখানে লড়াই করছেন কিছু হুলিগানসদের বিরুদ্ধে, যারা নিজেদেরকে ডেভেলপার্স নাম দিয়ে তারা এখানে পুকুর ভরাটের সঙ্গে যুক্ত আছে। তোমরা ভালোই জানো যে আইন হচ্ছে খুব পরিষ্কার, যে জলাভূমি থাকলে সেখানে কিচ্ছু করা যাবে না, এটা হচ্ছে আইন, ইনল্যান্ড ফিশারিজ আইন অনুযায়ী এবং অন্যান্য জলাভূমি সংরক্ষণ সংক্রান্ত যে সমস্ত নিয়ম বিধি আছে সেই অনুযায়ী। এই যে সামনে ক্যামেরাটা ঘোরালে দেখতে পাবে এই যে পুকুর, এখানে জল আছে এখনো পর্যন্ত। যদি এখানে বাঁশ ডুবানো যায় তাহলে দেখা যাবে যেখানে জল আছে, এখনো জল পাওয়া যাবে। সেটাকে কনভার্সন না করে, আমি কাগজ দেখছিলাম, কনভার্সন করা সম্ভব নয়, তাই কনভার্সন হয়নি এখনো পর্যন্ত। যদি দাগ খতিয়ান দেখে তার যদি চরিত্র যদি দেখা যায়, সেখানে পুকুর বলেই নথিভুক্ত আছে। আমি 20 কাটা জায়গার পুকুর, সেটা পুকুর বলে নথিভুক্ত আছে। সেই রকম একটা পুকুরকে ভরাট করা হচ্ছে কিভাবে? নানা কায়দায়, নানা অছিলায়। কীরকমভাবে বলছে কর্পোরেশন নাকি প্ল্যান স্যাংশন করে দিয়েছে। আমি দেখে অবাক হয়ে গেলাম। তাহলে আইদার কর্পোরেশন প্ল্যান স্যাংশন করার আগে জমির চরিত্র সম্পর্কে সচেতন ছিলেন না, দেখেননি, কনসিডার করেননি, অথবা কর্পোরেশনকে যারা এই প্ল্যান স্যাংশন করবার জন্য দরখাস্ত করেছিলেন তারা জাল ডকুমেন্ট দিয়ে প্ল্যান স্যাংশনের দরখাস্ত করেছে। দুটোর মধ্যে একটা হবে, আইদার অর, এর বাইরে কিছু হতে পারে না। তাই স্যাংশন নাকি হয়েছে। আমি এটা উদাহরণ হিসেবে দিলাম। এটা গোটা হাওড়া শহরের এখন চিত্র হচ্ছে, পুকুর ভরাট করা হচ্ছে। যেমন বেআইনি নির্মাণ হয়েছে, তেমনি পুকুর ভরাট করা হচ্ছে। এই লোকসভা নির্বাচনের আগে আপনারা প্রতিটা বাড়িতে বাড়িতে যাচ্ছেন, সেখানে আপনাদের মূলত কি প্রস্তাব নিয়ে যাচ্ছেন, সেখানকার মানুষের কাছে কি বার্তা দেবেন যে এই 3 বারের এখানকার সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়, তিনি এখানে 3 বার জয়ী হয়েছেন, তারপরে এই রকম একটা আসনে আপনাকে দল মনোনয়ন দিয়েছে,
এই লড়াইটাকে আপনি কিভাবে দেখছেন? খুব পরিষ্কার, আমার লড়াই আমার মতাদর্শের ভিত্তিতে, আমার যে এজেন্ডা তার ভিত্তিতে। আমার এজেন্ডার মধ্যে নিশ্চয়ই ধর্ম নেই, আমার এজেন্ডার মধ্যে নিশ্চয়ই ওই খেয়েই জাত ভাষা এসবের রাজনীতি নেই। আমার এজেন্ডার মধ্যে প্রায়োরিটি হচ্ছে পরিবেশ, আমার এজেন্ডার প্রায়োরিটি হচ্ছে কাজ, আমার এজেন্ডার প্রায়োরিটি হচ্ছে মানুষের বেঁচে থাকার অধিকার, আমার এজেন্ডার প্রায়োরিটি হচ্ছে হাওড়া শহরের শ্রমিক শ্রেণীর মানুষ যারা বাস করেন তাদের দুর্বিষহ জীবনের কিছুটা সুরাহা করা। আমার এজেন্ডার প্রায়োরিটি হচ্ছে যিনি এমপি হয়ে সংসদে যাবেন তিনি নোটের তারা নিয়ে ঘুষ খাবেন না, নারদার টাকা ঘুষ খাবেন না, তার কাজ হচ্ছে পার্লামেন্টে গিয়ে নীতি নির্ধারণের প্রশ্নে অংশগ্রহণ করা। লড়াইটা ত্রিমুখী নয়, লড়াইটা আসলে দ্বিমুখী। ফারাক কি আছে? বিজেপির যিনি প্রার্থী হয়েছেন তিনি তৃণমূলের প্রাক্তনী, তার আমলে হাওড়া শহরের পুকুর একটার পর একটা ভরাট হয়েছে, তার আমলে বেআইনি নির্মাণ ভর্তি হয়ে গেছে শহর, তার আমলে তার নিজের প্রপার্টিতে পর্যন্ত বেআইনি নির্মাণ হয়েছে বলে আমরা জানি। মেয়র থাকাকালীন অবস্থায় নিজের ফাইলকে, নিজের বেআইনি কনস্ট্রাকশনকে উনি আইনি করেছিলেন। কিসের ভিত্তিতে করেছেন? জবাব বিজেপি দেবে না। শুভেন্দুবাবু বলেছেন ফিরহাদ হাকিমকে গ্রেপ্তার করতে হবে। হাওড়া কর্পোরেশনের তদন্ত হলে কাকে গ্রেপ্তার করতে হবে? শুভেন্দুবাবু জবাব দেবেন? আমি জানতে চাই। তাহলে বিজেপির প্রার্থী যিনি হলেন তিনি তো প্রাক্তন তৃণমূল, তাহলে এই যে বেআইনি ভাবে আজকে শহরের পরিবেশটা ধ্বংসের পথে পাঠাচ্ছেন তার বিরুদ্ধে আমাদের এজেন্ডাতে পরিবেশ একটা ইস্যু, আমরা সেই ইস্যুতে আমাদের লড়াই জারি রাখব। এই লোকসভা নির্বাচনে আপনাকে এই হাওড়ার বাসিন্দা যদি মনোনীত করেন সেক্ষেত্রে আপনি এই হাওড়াবাসীর জন্য এমন কি করতে চান যা গতবারের 3 বারের বিজয়ী যিনি ছিলেন অর্থাৎ প্রসূন বন্দ্যোপাধ্যায় তিনি যা করতে পারেননি সেগুলো আপনি তিনি কি করতে পেরেছেন আগে বলুন তো? আমাকে সার্টিফিকেট দিতে হবে না, মমতা বন্দ্যোপাধ্যায় পরিবারের লোক সার্টিফিকেট দিয়ে গেছেন উনি কি কাজ করেছেন। আমার মনে হয় ওনার থেকে মমতা বন্দ্যোপাধ্যায় পরিবারের লোকের ক্রেডিবিলিটি বেশি। তিনি যে সার্টিফিকেট দিয়েছেন সেই সার্টিফিকেট থেকে ওনাকে বিচার করুন। তৃণমূলের লোকেরা পার্টি অফিসগুলোতে যে সার্টিফিকেট দিচ্ছে সেটা থেকে বিচার করুন। আজকে এই দুর্নীতির একেবারে আঁতুড়ঘরে পরিণত হয়েছে। পুরসভাকে সম্পূর্ণভাবে এই দুর্নীতি মুক্ত করা, পুরসভা নির্বাচন করানো। কেন নির্বাচন হবে না দিনের পর দিন? কেন নির্বাচন হবে না? আজকে বলুন, আজকে হাওড়া সদর লোকসভা কেন্দ্রের সাংসদদের একটা ঘরানা ছিল, ঐতিহ্য ছিল। সংসদকে তারা বিতর্কে প্রশ্নে সমৃদ্ধ করেছেন। এখান থেকে এমপি ছিলেন ইলিয়াস সাহেব, এখান থেকে এমপি ছিলেন সমর মুখার্জি, এখান থেকে এমপি ছিলেন স্বদেশ চক্রবর্তী, প্রিয়রঞ্জন দাসমুন্সী, এমপি ছিলেন বিক্রম সরকার, অম্বিকা ব্যানার্জি। আমরা কোনো এমপি সম্পর্কে আজ পর্যন্ত মতের অনেক ফারাক থেকেছে। এখানে এক দলের লোক পরপর জেতেনি, কিন্তু মতের ফারাক থাকলেও কেউ কোনোদিন হাওড়ার এমপিদেরকে বলেনি ঘুষখোর। হাওড়ার এমপিকে নারোডার নোটে তাড়া নিতে দেখা গেছে। হাওড়াবাসীর লজ্জা নেই? প্রশ্ন আজকে তুলতে হবেই। আজকে প্রশ্ন যেভাবে সিএতে বিজেপির লবির সঙ্গে লবি করে হাওড়ার এমপি বিজেপির সুবিধা করিয়ে দিয়েছেন ভোট না দিয়ে, নাগরিকত্ব সংশোধনী আইন পাশ করার সময় বিজেপির সুবিধা করিয়েছেন হাওড়ার এমপি। আমরা চাই আমাদের এমপি পার্লামেন্টে গিয়ে বিতর্কে সমৃদ্ধ করুক, বক্তৃতা করুক, প্রশ্ন তুলুক। দেশের নীতি প্রণয়নের নির্বাচন এটা, নীতি বদলের লড়াই বামপন্থীরা করছে, নীতি বদলের লড়াই। এবার অনেকগুলো প্রশ্ন আছে, প্রশ্ন করবে তুমি কি করবে? সাস্টেনেবল ডেভেলপমেন্ট করতে গেলে যা করতে হবে, বেআইনি নির্মাণের সাথে বাসস্থানের সমস্যা কিভাবে হবে? এই লড়াইটা কি কোথাও মনে হচ্ছে একটা হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে? কারণ যে একদিকে বাবুন বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই, তিনি প্রশ্ন তুলেছিলেন যে হাওড়ায় যিনি প্রার্থী হয়েছেন তিনি সেখানকার যোগ্য নন, তিনি নির্দল প্রার্থী হয়ে হাওড়ায় দাঁড়াতে চাইছেন। ঠিক দ্বিতীয়ত হচ্ছে হাওড়ার প্রাক্তন যিনি মেয়র এই রতিন চক্রবর্তী, যার বিরুদ্ধে আপনি এই অ্যালিগেশন আনছেন, তাহলে এই এতগুলো বিষয় নিয়ে সিপিএম এর প্রার্থীর কি এক্ষেত্রে কোনো বাড়তি সুবিধা কি হতে পারে? আমি প্রথমত আমার বিরোধী প্রার্থীরা তাদের কি দুর্বলতা তার নিয়ে প্রচার করে এই নির্বাচন করছি না, সেটা মানুষ জানেন। দুর্নীতি পশ্চিমবঙ্গে এখন এন্টারটেনমেন্টের জায়গা। তৃণমূলের নেতারা ঘুষ খায়, মমতা ব্যানার্জি চোর, এই ধরনের স্টেটমেন্টগুলো এখন মানুষ বুঝে গেছেন, জানেন ওরা চোর। এটা এন্টারটেনমেন্ট ভ্যালু আছে এই মুহূর্তে দাঁড়িয়ে, এবং বিজেপি ওদের ধরবে না এটাও মানুষ জানে। তার জন্যই অরবিন্দ কেজরিওয়াল গ্রেপ্তার হয়, হেমন্ত সোরেন গ্রেপ্তার হয়।
কিন্তু ইন্ডিয়া জোটের সঙ্গে বেরিয়ে আসার পর মমতা ব্যানার্জি আর গ্রেপ্তার হয় না। আমরা যে পজিটিভ কথাগুলো বলছি এটা তো সত্যি কথা। ইলেকট্রাল বন্ডে সব রাজনৈতিক দল টাকা নিয়েছে, সিপিআইএম 1 নয়া পয়সা নেয়নি। ইলেকট্রাল বন্ড থেকে তৃণমূল লাভবান হয়েছে, বিজেপি লাভবান হয়েছে, সিপিআইএম 1 নয়া পয়সা নেয়নি। গর্বের সাথে আমরা বলবো, কেন বলবো না, 100 বার বলবো। পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি 12 বছর ফেল করেছেন, শিল্প আনতে পারেননি, ফেলুরাম গভর্নমেন্ট চালিয়েছেন, ফেল চিফ মিনিস্টার। হাওড়া লোকসভা কেন্দ্রের লড়াই কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। 3 বারের সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় এবং কলকাতা হাওড়া মিউনিসিপ্যালিটির প্রাক্তন যিনি চেয়ারম্যান অর্থাৎ মেয়র রতিন চক্রবর্তী এবং কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়, এই ত্রিমুখী লড়াইয়ের শেষ হাসবে কে, অবশ্যই তার সময় উত্তর দেবে। তবে হাওড়া নিয়ে অনেক কাজ করতে চান সিপিআইএমের যিনি প্রার্থী অর্থাৎ সব্যসাচী চট্টোপাধ্যায়। এখন দেখার বিষয় 4 জুন যে ফলাফল ঘোষণা করবে নির্বাচন কমিশন, সেই ফল ঠিক কোথায় গিয়ে দাঁড়ায়। চিত্র সাংবাদিক কুণালের সাথে ষষ্ঠী চট্টোপাধ্যায়ের প্রতিবেদন, আর+ নিউজ, কলকাতা। চোখ রাখবো পরের একটা গুরুত্বপূর্ণ খবরের দিকে। সন্দেশখালী কাণ্ডের মূল যে অভিযুক্ত শেখ শাহজাহান, তাকে আজকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়েছিল ইডি হেফাজত শেষে, এবং সেখানে বসিরহাট মহকুমা আদালত তাকে 6 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। আমরা এই বিষয়ে আরও বিস্তারিত জেনে নেবার চেষ্টা করব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শ্যাম বিশ্বাস। শ্যাম বিশ্বাস, ঠিক বসিরহাট মহকুমা আদালত কি জানিয়েছে এবং সিবিআই কি তাদের হেফাজতে নেবার আবেদন জানিয়েছিল? শ্যাম। একদম দেখো অভিতা, যে সিবিআই যে হেফাজত ছিল শেখ শাহজাহান, মেহবুব মোল্লা এবং সুকমল সর্দার, এই 3 জনকে আজকে কিন্তু বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়। তোলার পর কিন্তু দীর্ঘ সময় এই বিচার প্রক্রিয়া চলে। অবশেষে কিন্তু বিচার প্রক্রিয়া চলার পর সিবিআই তরফ থেকে কোনো রকম ভাবে অ্যাপিল করা হয়নি, অর্থাৎ এফআইআর করা হয়, মানে কোনো রকম ভাবে কিস্তি নেওয়ার জন্য কোনো রকম অনুরোধ করা হয়নি বা কোনো কাগজপত্র জমা দেওয়া হয়নি। অর্থাৎ সেখানে দেখা গেছে যে সিবিআই তদন্ত আপাতত শেষ, এবং এবার সিবিআই চেয়েছে যে তাদেরকে জেল হেফাজতে পাঠানো হোক। অর্থাৎ শেখ শাহজাহান, মেহবুব মোল্লা এবং সুকমল সর্দার, এদের নামে 2টি ধারায় কেস রয়েছে, একটি 8 নম্বর কেস, একটি 9 নম্বর কেস। এই শেখ শাহজাহান, মেহবুব মোল্লা এবং সুকমল সর্দারকে এই 9/4 তাদেরকে আবার তোলা হবে। অপর একটি আইজুল শেখ, এনামুল শেখ, হাজিনুর শেখ এবং সঞ্জয় মন্ডল। একদমই তাই। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য শ্যাম। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি শ্যাম বিশ্বাসের সঙ্গে। ভোট বড় বাড়াই, ভোটের আগে কেউ পায়ে হেঁটে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে, আবার কেউ বা মন্দিরে পুজো দিয়ে মনোনয়নপত্র জমা দিতে গেলে প্রার্থীরা কেউ মরিয়া নিজেদের হারানো ছবি ফিরে পেতে। পায়ে হেঁটে প্রচার সারলেন কোচবিহার লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী জগদীশ চন্দ্র বসুনিয়া। কথা বলেন সাধারণ মানুষের সঙ্গে। 2019 সালের লোকসভা থেকেই রাজনীতিকদের নজরে কোচবিহার লোকসভা কেন্দ্র। 2021-এও একাধিক আসনে জোরদার লড়াই হয় এখানে। এবারও লোকসভার লড়াইয়ে সেই কোচবিহারের আসন। দার্জিলিং এর মহাকাল মন্দিরে পুজো দিয়ে মনোনয়নপত্র জমা দিতে যান দার্জিলিং এর তৃণমূল কংগ্রেস প্রার্থী গোপাল লামা। পুজো শেষে প্রসাদ বিলি করেন তিনি। তৃণমূল প্রার্থীর সঙ্গে ছিলেন বিজেপিএম সভাপতি অমিত থাপা ও দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি পাপিয়া ঘোষ। একের পর এক নির্বাচনী বৈতরণী পার হয়েছেন, আবার হেরেও গিয়েছেন বেশ কয়েকটি নির্বাচন। তাই এবার লোকসভা নির্বাচনে বোলপুর কেন্দ্র থেকে সিপিএম এর প্রার্থী হওয়ায় কোনো আলাদা চাপ অনুভব করছেন না শ্যামলী প্রধান। নিজের জমি ফিরিয়ে নিতে মরিয়া সিপিএম প্রার্থী। প্রায় প্রতিদিনই প্রচার সারছেন শ্যামলী। বৃহস্পতিবার বোলপুর শহরে মিছিল করে প্রচার সারেন এই সিপিএম প্রার্থী। দোরগোড়ায় লোকসভা নির্বাচন, জেলাতেও চলছে ভোটের প্রচার। বৃহস্পতিবার পায়ে হেঁটে ভোটারদের দুয়ারে গিয়ে ভোটের প্রচার সারলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কীর্তি আজাদ।
সঙ্গে ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস এবং জেলা যুব তৃণমূল সভাপতি রাসবিহারী হালদার। প্রার্থীর সমর্থনে বালুরঘাটে মিছিল করল তৃণমূল। নামাবঙ্গী লোকনাথ মন্দিরে পুজো দিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী বিপ্লব মিত্রের সমর্থনে প্রচার শুরু করেন তৃণমূলের কর্মী সমর্থকেরা। পায়ে হেঁটে মিছিল করেন প্রার্থী। মিছিল করে পায়ে হেঁটে মনোনয়নপত্র জমা দিতে যান বালুরঘাট লোকসভা কেন্দ্রের এসইউসিআই প্রার্থী বীরেন মহন্ত। কথা বলেন পথ চলতি সাধারণ মানুষের সঙ্গে। মনোনয়ন জমা দেওয়াকে ঘিরে প্রশাসনিক নিরাপত্তা ছিল দেখার মতো। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারের প্রতিবাদে বালুরঘাটে বিক্ষোভ দেখায় আম আদমি দল। বালুরঘাটের কলেজ মোড় এলাকায় বিক্ষোভ প্রদর্শন করেন আপের কর্মী সমর্থকেরা। রাস্তায় বসে বিক্ষোভ দেখান। প্রায় 2 ঘন্টা পর ওঠে বিক্ষোভ। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে করা বেফাঁস মন্তব্যের জের। দিলীপ ঘোষের বিরুদ্ধে দুর্গাপুর থানায় অভিযোগ দায়ের করেন দুর্গাপুর এমএমসির বাসিন্দা কাজল দাস। তিনি জানান তিনি নিজে একজন মহিলা, তাই রাজ্যের মুখ্যমন্ত্রী ও মহিলাদের নিয়ে বেফাঁস মন্তব্য করার জন্য তিনি থানায় অভিযোগ দায়ের করলেন। লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগে বঙ্গে আসে কেন্দ্রীয় বাহিনী। ভোট ঘোষণার আগে থেকেই জেলায় জেলায় শুরু হয়ে যায় কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ। ভোটের আগেই বাঁকুড়া জেলা জুড়ে চলছে নাকা চেকিং। জেলা পুলিশকে সঙ্গে নিয়ে চলে চেকিং।